কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IAM ইউনিটের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করে থাকি। গত সপ্তাহে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন মনে রেখেছেন, মনে রাখার মতোই অনেক গল্প, অনেক আড্ডা, মাঝখানে অনেক কিছু কিউ দিয়ে চলে গেছি, অর্থাৎ আবার এই পর্বটা দেখতেই হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে অধ্যাপক ডক্টর মারিয়াম ফারুকী সাথী আছেন। তিনি প্রসূতি, স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালে তিনি বসেন, হোপ ফার্টিলিটি সেন্টারে। আর আমরা জিনাতকে পেয়েছি, জিনাত শারমিন, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার শ্রীপুর, তিনি সহ উপস্থাপনা করছেন আমার সঙ্গে। অনেকেই কথা শুনছিলেন, কথা বলছিলেন, সেই সব নিয়েই আমাদের এই দ্বিতীয় পর্ব। আবারও শ্রীপুর থেকে কথায় চলে যাই, আমরা একটু শুনি। প্রথমে কে কথা বলবেন? এবার প্রশ্ন করতে আসছেন সাজেদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাজেদা আপা কেমন আছেন? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? জি ভালো আছি, বলেন। আপা, আমার প্রস্রাব জ্বলাপুরা করে। আপনি তো গর্ভবতী না? হ্যাঁ আপা, আমি গর্ভবতী। কয় মাস হয়েছে? আমার 9 মাস। 9 মাস চলছে। এটা কি প্রথম বাচ্চা? না আপা, এটা তৃতীয় বাচ্চা। তৃতীয় বাচ্চা। প্রথম দুইজন কি মেয়ে? পয়লা একটা মেয়ে হয়েছিল, পরে মারা গেছে, তারপরে একটা ছেলে হয়েছে। আচ্ছা আচ্ছা। ছেলের বয়স কত? ছেলের বয়স 7 আপা। 7। আর নরমাল হয়েছে? প্রথমটা নরমাল, দ্বিতীয়টাও নরমাল? হ্যাঁ আপা, দুটোটাই নরমাল। আলহামদুলিল্লাহ। বাহ। বলেন, মেয়ে চাইছেন তো না? হ্যাঁ আপা। কেন, কি বুঝা? অনেকে তো খালি মানে মেয়ে হয় দেখে 7-8টা বাচ্চা নেয়, যাতে নাকি একটা ছেলে বংশের প্রদীপ, সেজন্য ছেলের জন্য অনেকগুলো বাচ্চা নেয়। আমাদের সাজেদ আপা একটা মেয়ের আকাঙ্ক্ষায় আবার বাচ্চা নিচ্ছে এই বয়সে। আমার খুবই ভালো লাগছে শুনে। মানে কি দেখে একটা মেয়ের স্বপ্ন দেখছেন, মানে কাকে দেখে, কি বুঝে, একটু শুনি। আপা, আমার একটা মেয়ের অনেক আশা, আমার মেয়ে আমার অনেক ভালো লাগে। বাহ বাহ বাহ, খুব ভালো। বাহ, দারুণ। আপনার আশা পূর্ণ হোক সাজেদ আপা। এখন বলেন, এই যে 9 মাস হয়ে গেছে, সমস্যা কি খুব বেশি? হ্যাঁ আপা, আমার প্রস্রাব জ্বলাপুরা করে, আরো প্রস্রাবের চুলকা। আচ্ছা। আর আপা, আমি আমার স্বামীর সাথে মিলামিশা করবার গেলে অনেক খারাপ লাগে, ব্যথা করে। এটা বাচ্চা ওর আর 2 বছর আগের তে আপা। আপনার ডেট দিছেন ওনারা? হ্যাঁ আপা, দিছে। কবে বলেন তো? মার্চ মাসের 30 তারিখে। সময়টা চলে আসলো। আপনার যে কোনো সময় ব্যথা বেদনা, পানি ভাঙতে পারে, যেখানে মানে বাচ্চা প্রসব হবে সেটা FWA বা FWV যেখানে বলেন ওইভাবে তো করতে হবে, তাই না? আর প্রথম বাচ্চা কি ডেলিভারির সময় মারা গিয়েছিলেন? না আপা, প্রথম বাচ্চা ওই 39 দিন বাদে মারা গেছিল। কি হয়েছিল? আমার বাচ্চার আপা ঠান্ডা লাগছিল, অনেক নিউমোনিয়া হয়ে গেছিল। হ্যাঁ আপা। আচ্ছা, তো এইবার খেয়াল করেন বাচ্চা যেন ঠান্ডা না লাগে। এটা হলো বেবি ইনশাল্লাহ হলে। আর এখন যেটা আপনার পেশাবে জ্বালা পোড়া, আমার মনে হচ্ছে আপনার পেশাবে ইনফেকশন হয়েছে। তো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন, কিলব্যাক ট্যাবলেট, একটা করে 2 বার 7 থেকে 10 দিন খেতে পারেন। হ্যাঁ, খান। আপনি একটু পানি খাবেন, ডেইলি 5-6 গ্লাস পানি খাবেন। আর ওখানে যে চুলকাচ্ছে, ফাঙ্গিডাল মলম দিনে 3 বার লাগাবেন চুলকানির জন্য। হ্যাঁ, আর আরেকটা জিনিস, কিন্তু বাচ্চা পেটে আসলে কিছু কিছু নিয়ম আমাদের একটু মানতে হয়। প্রথম 3 মাস আমরা বলি স্বামী স্ত্রী একটু কম থাকবেন, না থাকাই ভালো। এবং যাদের অন্যান্য সমস্যা থাকে আমরা প্রথম 3 মাস থাকতে বলি না, এবং শেষের 3 মাসও খেয়াল করে থাকবেন না। আর আপনি একটু ওই ওষুধটা খান। আর আয়রন আর ক্যালসিয়াম খাচ্ছেন তো? হ্যাঁ আপা, খাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। টিকা নিয়েছেন? হ্যাঁ আপা। টিটেনাসের টিকা নিয়েছেন, মানে সময় মোটামুটি হয়ে গেছে। 30 তারিখে ডেট। আপনার যে কোনো সময় ব্যথা, পানি ভাঙতে পারে, রক্ত মিশ্রিত পানি যেতে পারে, তাড়াতাড়ি চলে আসবেন। অথবা যিনি ডেলিভারি করাবেন ওনাকে তাড়াতাড়ি ডাকবেন, কারণ আপনার তৃতীয় বাচ্চা দেখবেন ঝট করে হয়ে যাবে ব্যথা উঠে। আর যদি তারিখ পার হয়ে যেতে চাচ্ছে তখনও এসে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আপাতত মলম নেন, একটু ট্যাবলেটটা খান, কারণ এই সময় পেশাবে ইনফেকশন হলে মুশকিল। আর 5-6 গ্লাস পানি রেগুলার খাবেন। আর ক্লিয়ার যেন বাথরুম পেশাব হয় খেয়াল করবেন।
সাজেদা আপা, সব প্রস্তুতি আছে তো না? মানে ধরেন ব্যথা ওঠার সাথে সাথে আপনি কোথায় যাবেন, কারে ফোন করবেন, তারপরে ধরেন ভ্যানে করে যাবেন নাকি একটা গাড়ি ঠিক করে রাখা আছে কিনা? স্বামী কি করেন সাজেদা আপা? অটো চালা আপা। অটো চালায়? বাহ, বাহ, তাহলে ভালো। তো অটোতে করে যাবেন তো নিশ্চয়ই, না? কোথায় যাবেন সেন্টারটা ঠিক রাখেন, কিভাবে যাবা একদম সুটকেস গুছানো। আচ্ছা আপা। অনেক ধন্যবাদ এবং ভালো থাকেন। আচ্ছা, তারপরে কে জিনাত আপা? এবার প্রশ্ন করবেন মায়া প্রধান। মায়া প্রধান, নামটা খুব সুন্দর। কি সুন্দর নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত সুন্দর নামটা কে রাখলো? আমার আব্বা। বাহ বাহ বাহ। অন্য বোনদের নাম কি? একজনের নাম নূপুর, তারপরে একজন ঝুমুর, তমা, বাহ। সাম্মি, আমরা 5 বোন। বাহ, বলেন আপা। আপা, আমি 7 বছর যাবত ইমপ্লান্ট গ্রহণ করেছি, এবার 3য়বার। এখন প্রথম 6 বছর মিন্স হয় নাই, একেবারেই বন্ধ ছিল। আচ্ছা। এইবার হচ্ছে কিন্তু অনিয়মিত, প্রতি মাসে না। আপা একটু বয়সটা বলেন না। আমার বয়স 38 বছর। আর বাচ্চা কয়জন? আমার 2 ছেলে। ইমপ্লান্ট করছেন। করেছেন। তো আপনি কি আপনার মাসিকটা কেমন অনিয়মিত বললেন এখন? অনিয়মিত বলতে 1 মাসে হইলে পরে আবার 2-3 মাস পর পর হয়। প্রথম 3 বছর একেবারে হয় নাই, মানে 6 বছর 2বার। আচ্ছা, এখন 3য়বার নেওয়ার পরে ওই 2-3 মাস পর পর হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, পরিমাণ বেশি হচ্ছে না তো? না না, বেশি হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর এখন আমার সমস্যা দেখা দিচ্ছে, শারীরিকভাবে দুর্বলতা, মানে শরীর দুর্বল লাগে, মাথা জিমজিম করে, চোখেও সমস্যা এখন। এই কারণে কি আপা? এই কারণে হওয়ার কথা না, আপনি তো অনেক দিন 3বার নিয়েছেন, হ্যাঁ। মোটামুটি শরীরের সাথে তো এটা অ্যাডজাস্ট করে নিয়েছে, তাই না? আর আপনার মাসিকটা বন্ধ থাকবে, এটা স্বাভাবিক। ইমপ্লান্ট নিলে, ইনজেকশন নিলে মাসিকটা বন্ধ থাকলে কিন্তু একটা লাভ, যে শরীরে রক্তগুলো ক্ষয় হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমাদের একটা মনের একটা ইয়ে থাকে, বা মানসিক একটা বলবো যে একটা অশান্তি থাকে, যে আমার মাসে মাসে কেন মাসিক হচ্ছে না, হলে ভালো হতো, শরীরটা ঝরঝরা হতো। এটা কিন্তু এটা না, এইসব যখন নেন ইনজেকশন, এটা আপনার মাসিক বন্ধ থাকবে, এটা স্বাভাবিক। ওইটার জন্য কিন্তু আপনার দুর্বলতা বা ওইটা না। আপনি একটু ব্লাড প্রেশারটা দেখান, ডায়াবেটিস আছে কিনা একবার, ব্লাডের সুগারটা একটু চেক করেন, যে কোনো দোকানে গেলেই চেক করে দেবে, বা ওনাদের ব্যবস্থা থাকলে দেখে দেবে। ব্লাড প্রেশার মাপতে তো কিছু না, একটু দেখুক। আপনি যেন বলছেন ঝিমঝিম লাগে, দুর্বল লাগে, থাইরয়েডের টেস্টটা একটু যদি করতে পারেন ভালো, আর হিমোগ্লোবিনটা দেখেন। আর তারপরে আপনি যদি মনে করেন যে আমি মাসিকটা 2-3 মাস পর পর একটু হয়, অসুবিধা নাই, কিন্তু মাসিকটাকে আরেকটু নিয়মিত করতে চান, সাথে কিন্তু ছোট্ট একটা পিল খেতে পারেন, জন্ম নিয়ন্ত্রণ পিলটা খেলে অনেক সময় রেগুলার হয়ে আসে। অথবা আপনি ধরে নেন যে আপনার মাসিক বন্ধ থাকবে, এটার জন্য কোনো সমস্যা নাই। কাজে আপনি ব্লাড সুগারটা একটু দেখেন, আর হলো ব্লাড প্রেশারটা চেক করেন, যে এই দুটার কারণে কিনা। প্রেশারটা আমার বেশিরভাগ সময় আপা লো থাকে। লো থাকে, তো লোর কারণেও দুর্বল লাগে, ঝিমঝিম করে। রেগুলার একটু তাহলে ডিম খেতে পারেন, প্রেশার কম হলে রেগুলার একটা করে ডিম খান, দুধ খান, সবজি খান, দেখেন ঠিক হয়ে গেল কিনা। কিন্তু ইমপ্লান্টের জন্য এইসব সমস্যা এতদিন পরে আপনার হবে না, কারণ আপনার তো মোটামুটি 3বার নিয়েছেন। হ্যাঁ, বডিতে, শরীরের সঙ্গে মোটামুটি মিশ খেয়ে গেছে, তাই না? জি। আর খুব সমস্যা হলে 2টা বাচ্চা, ছোট বাচ্চা কি বেশি বড়? 10 বছর বয়স। আচ্ছা, আপনার বয়স তো প্রায় 40-এর কাছাকাছি। হ্যাঁ। আপনি কিন্তু লাইগেশন তাহলে করেও ফেলতে পারেন, স্থায়ী পদ্ধতিতে চলে আসতে পারেন। বুঝতে পেরেছেন? জি আপা। জি, অনেক ভালো থাকেন মায়া আপা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। এ পর্যায়ে প্রশ্ন করতে আসছেন আইরিন আক্তার। আচ্ছা, আইরিন আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? জি, ভালো আছি আইরিন আপা, বলেন। আপা, আমার সমস্যা হলো আমি 3 মাসে মেয়াদি ইনজেকশন নেই, তারপরে আমার প্রচুর পরিমাণের মাথা ব্যথা করে, মাথা ব্যথায় আর চোখ খেয়ে কম দেখি আমি এখন মাথা ব্যথায়। আগে বলেন বয়স কত? আমার বয়স 30 বছর। 30। বাচ্চা কয়জন? আমার 3টা মেয়ে হয়েছিল, একটা মেয়ে মারা গেছে প্রথম বাচ্চা, আর 2টা মেয়ে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। বাচ্চা নিবেন আরো না? আর একটা বাচ্চা নিতে চাই, এখন কি
সিজার কি আর চতুর্থ সিজার চলবে না চলবে না? আরেকটা নিতে চান কি? একটা ছেলে চান না? জি। আচ্ছা, ছেলে কি করবে আর মেয়ে কি করবে আমাকে বলেন। রাইট। দেখেন, আপনি ব্লাড প্রেশারটা চেক করেন। আরেকটা কথা জিনাত, একটা জিনিস দেখলাম যে আরেকজন, সরি আমি ভুলে গেছিলাম, চোখে কম দেখছেন বলছেন, ইনিও বলছেন একটু চোখের কাউকে একটু দেখা নিলে ভালো হয়। কারণটা কি? আপনার ছোট বাচ্চার বয়স কত আইরিন আপা? আমার এক মেয়ে 10 বছর আর একটা 3 বছর। 3। চাইলে আরেকটা বাচ্চার জন্য চেষ্টা করতে পারেন। আর যেহেতু আগে 3টা সিজার, এই জন্য একটু খেয়াল থাকতে হবে। এখনই চাই না, মানে একটা পরামর্শের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, 1-2 বছর অপেক্ষা করে নেন তাইলে। আর এছাড়া আমি বলবো 2টা মেয়ে আছে যথেষ্ট। এদের দুটোকে আপনি একজনকে যা বানাতে চান বানান। হ্যাঁ, আপনার শখ যদি থাকে একজনকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মুন্নি সাহা বানাবেন, এটা করেন না, কষ্ট করে বানান। ঠিক আছে, আপনার নিজের শরীরে তো দেখতে হবে। এছাড়াও চাইলেও ইনশাআল্লাহ আপনি 1-2 বছর পর নেন, আমাদের কাছে আসেন বা প্রথম থেকে পরামর্শ নিয়েন। আপনি সিজার করা যায় অনেকগুলোই, যদি আপনার ভিতরের ব্যবস্থা ভালো থাকে বা আপনার অন্যান্য কোনো ঝুঁকি না থাকে, তাইলে আপনি নিতে পারবেন। মাথা ব্যথার জন্য ব্লাড প্রেশারটা একটু চেক করেন, আর একটু আয়রন ক্যালসিয়াম খান। অন্য কোনো কারণ আছে কিনা দেখেন, সাথে জ্বর আছে কিনা। জিনাত, এদিকে কি টিবির কোনো প্রকোপ আছে, যক্ষা যেটাকে বলে? এই বিষয়ে আমাদের এখানে মেডিকেল অফিসার আছেন, উনি বিষয়টা আরো ডিটেইলস একটু বলতে পারবেন। আচ্ছা, আমরা একটু শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মুনি আপু, ভালো আছেন? জি, ভালো আছি। এখানে হচ্ছে যে যক্ষার সম্বন্ধে যেটা বলতে চাচ্ছেন, এখানে যক্ষার রোগী পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। যেহেতু আমাদের হেলথ কমপ্লেক্সে একটা ডটস কর্নারও আছে, ওখানে রেগুলারই যক্ষার ওষুধও দেওয়া হয় এবং তাদেরকে চেক আপ করা হয়। পাশাপাশি মাওনা ইউনিয়নেও একটা যক্ষা কেন্দ্র আছে, এটা ব্রাক পরিচালিত, ওখানেও পেশেন্ট পাওয়া যায়। আমিও ইএনটি প্র্যাকটিস করি এখানে, সেখানেও দেখা যাচ্ছে যক্ষার পাশাপাশি ফুসফুসে যক্ষার পাশাপাশি লিমনোড যেটা বলে অনেক সময় যে গলাতে, সেটারও প্রাদুর্ভাব এখানে আছে। যেহেতু একটু গার্মেন্টস ফ্যাক্টরি এরিয়া, শিল্পনগরী, এটার প্রাদুর্ভাবটা একটু বেশি আর কি এখানে। আচ্ছা, সেই জন্য একটু খেয়াল রেখেন, ওই যে যাদের ওই যে ডক্টর, যাদের একটু বেশি দুর্বল লাগে, সাদা স্রাব যায়, মাথা ঘুরায়, একটু দেখেন খেয়াল করে যে ফ্যামিলি পরিবারে কারো যক্ষা রোগ আছে কিনা। হ্যাঁ, তাইলে কিন্তু যক্ষার টেস্টটা করতে হবে। এবং যক্ষা তো খুব ভালো চিকিৎসা, করলেই ভালো হয়ে যায়, কিন্তু না করলে কি হবে, সব পরিবারের সবার হচ্ছে। এবং যক্ষাটার জন্য একে তো শারীরিক অসুস্থতা, তারপরে লাংসে হয় সমস্যা, ফুসফুসে সমস্যা হয়, পেটে হয়, আর সবচেয়ে বেশি আমাদের যেটা হয় যে বন্ধ্যাত্ব হয়ে যায়। কাজে ভাই একটু আপনারা একটু ওইদিকে চোখ দিয়েন, আমাদের মাদের একটু বলেন যেন সতর্ক থাকতে, কারো জ্বর হয় কিনা রাতের বেলায়, মাথা ধরে কিনা, অহেতুক দুর্বলতা কিনা। তাইলে উনি বেস্ট, আপনি কিন্তু ডক্টর সবচেয়ে বেস্ট, এবং আপনাকে আমি ঈর্ষা করছি সত্যি। আপনি যে এত ভালো, মানে নিজেরটা করেন স্পেশালাইজ যেটা আপনি, তারপরে যে ইনাদের দেখছেন, ইনাদের সঙ্গে আপনার একটা কি সুন্দর একটা সম্পর্ক, এটা কিন্তু কোনো কিছু দিয়ে আপনি পাবেন না। জি জি ম্যাডাম। হ্যাঁ, কানেক্টিভ প্রোগ্রামকে খুব ধন্যবাদ যে প্রান্তিক জনগোষ্ঠীর আপনারা খুব কাছাকাছি আসতে পেরেছেন। অনেক সেবামূলক কার্যক্রম সারা বাংলাদেশ শুনতে পাচ্ছে, এবং সেই অনুযায়ী পালন করে ধন্যবাদ। জি, আমরা একা এটার কৃতিত্ব নিতে চাই না, এই কৃতিত্ব কিন্তু সকলের। হ্যাঁ জিনাত, এখন কে আছেন? এখন আছেন জয়া সাহা। জয়া। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার জয়া, বলেন সমস্যা কি? সমস্যা হচ্ছে আমি তো পিল ব্যবহার করি, তো আমি যদি কখনো ভাবি যে এই মাসটা আমি পিল ব্যবহার করব না, তো মাসিক কমপ্লিট হয়ে যাবার পর মানে 10-12 দিন পর আবার একটু একটু ব্লাড দেখা দেয়, এটা কি প্রবলেম? আচ্ছা জয়া, এই বয়সটা বলতে হবে। আমার এইজ হচ্ছে 30। 30। বাচ্চা কয়জন? 2জন। ছোটটার বয়স কত? ছোটটার 9+। 9+। আচ্ছা, 10-12 দিন পর থেকে কয়দিন থাকে? 1 ফোঁটা 2 ফোঁটা? হ্যাঁ, মানে একটু একটু আর কি, মানে সব সময় না। আচ্ছা, আমি বলি, আমাদের একটা যে 2 মাসিকের মাঝামাঝি সময় একটা ওভুলেশন বলে না, ডিম্বাণু বের হয়, তো এই ওভুলেশন হিমোরেজ, এই সময়টা একটু রক্তক্ষরণ হতে পারে, 1 ফোঁটা 2 ফোঁটা একটু কালো কালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা বোধহয় আপনার মনে হচ্ছে আমার, কারণ আপনি যখন পিল খান, ওভুলেশনটা বন্ধ রাখি আমরা,
আর পিল যখন বন্ধ তখন আপনার স্বাভাবিক ওভুলেশনটা বা ডিম যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে। কাজেই জরায়ু মুখটা একবার দেখিয়ে নেবেন। উনারা যদি বলেন নিশ্চিন্ত, তাহলে আপনি মোটামুটি শিওর থাকবেন যে এটা হয়তো আমার এই ব্লিডিংটা। আর আপনি যদি মনে করেন 3-4 মাস পর পর বা 6 মাস পর পিল খাওয়ার পর একটু বন্ধ করেন, তখন আবার একটু কন্ডোম ব্যবহার করলেন, আপনার স্বামী ডাবল করে যেন কন্ডোম ব্যবহার করেন, এইভাবে আপনি প্রোটেকশনটা নিতে পারেন। আর সাধারণত বললাম যে এটা ওভুলেশন পেইন বলা হয়, ব্লিডিং বলা হয়। যদি আমি কারেক্ট হই, কারণ আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি স্থানীয়ভাবে কিন্তু একটু যদি মনে করেন ওষুধ খেলেও আপনার এরকম ব্লিডিং হচ্ছে, একবার দেখিয়ে নেবেন। ঠিক আছে জয়া? হ্যাঁ দিদি, শুধু পরামর্শটা মানতে হবে, তেমন কোনো ওষুধ কিন্তু নাই। আর দিদি পেট ছাপে জ্বালা পোড়া আর চুলকানি আছে। চুলকানির জন্য ডক্টর লিখে দিতে পারেন ফাঙ্গিডাল মলম, দিনে 2-3 বার ব্যবহার করুক, সাথে ওমাস্টিন বা ফ্লুগাল দিয়ে দেবেন 150 মিলিগ্রাম, আজকে একটা, 3 দিন পর একটা, 7 দিন পর একটা, আর মলম। আশা করি কমে যাবে। আর সবাই একটু আয়রনটা খাচ্ছে কিনা দেখেন। আচ্ছা দিদি, নমস্কার। নমস্কার জয়া, দেখা হবে নিশ্চয়ই, ভালো থাকেন। আমাদের এবার প্রশ্ন করতে আসছেন নূরজাহান, কিশোরী একজন। নূরজাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত নূরজাহান? 17। গুড গুড। কি হলো নূরজাহানের? আমার যখন পিরিয়ড হয় তখন আমার প্রচন্ড পেটে ব্যথা করে। আর পেটে ব্যথা, এমন পেটে ব্যথা যে আমি স্কুলে যেতে পারি না, হাঁটতে পারি না, কিছু খাইতে পারি না। আর আমার মনে হয় স্বাভাবিকের চেয়ে বেশি আর কি একটু ব্লিডিং হয়। আচ্ছা, চাকা কি যায় নূরজাহান? হালকা হালকা একটু একটু আর কি। দলা যাওয়া ভালো না, সবসময় খেয়াল করবা। দলা মানে তোমার প্রচুর রক্ত শরীর থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর প্রথম দিন না দ্বিতীয় দিন বেশি ব্যথাটা? প্রথম 2 দিন। আচ্ছা, প্রথম দিন ব্যথা হওয়াটা স্বাভাবিক, তাহলে ব্যথার ওষুধ খাবে। আর যদি মনে করো দ্বিতীয় বা তৃতীয় দিন বেশি, সেটা একটু দেখাতে হবে, হয়তো এটার জন্য একটু আলট্রাসোনোগ্রাম করতে হবে। কিন্তু প্রথমত আমরা ব্যথার ওষুধ দিই। ব্যথার ওষুধ কি দিই? প্যারাসিটামল দিই, সাথে অ্যালজিন দিই। আর ডক্টর মঞ্জুর, যদি এই দুটো ওনার ব্যথা না কমে, তাহলে উনি HPR-টা নিতে পারে, 3 মাস খেয়ে দেখো। যদি না কমে, তাহলে অবশ্যই আবার একটু পরামর্শ নিতে হবে। আর আয়রনটা খাবা, অবশ্যই খাবা। ম্যাম, আরেকটু সমস্যা ছিল। আমার পিরিয়ড হওয়ার 3-4 দিন পর থেকে আবার সাদা স্রাব যায়। আর সাদা স্রাব যেতে যেতে একটু লাল, মানে কালো লাল কালো আর কি একটা কালার। আচ্ছা, মানে একটু খয়েরি খয়েরি রং। আচ্ছা আচ্ছা, এটা স্বাভাবিক। বলেছি না যে 2 মাসিকের মাঝামাঝি সময়, মাসিকের আগ দিয়ে, মাসিকের পর দিয়ে সাদা স্রাব যেতে পারে, জেলির মতো একেবারে। মানে তখন মনে হয় আমার একবার হাত পা কাঁপা শুরু করে এই 15টা দিন। না না, ওইটার সঙ্গে কিন্তু ওইটার ভয় পায় না, ওটা কিছু হবে না। মানে আমি কোনো কাজ করতে পারি না, মানে ভালোভাবে 2-1 ঘন্টা পড়মু ওইটুকু মনে করলেন, নিচে দিকে তাকাতে পারি না। একদম, এটা হলো ভয়, তুমি জানো না এই কারণে। কিছু না, তুমি আয়রন ক্যালসিয়াম একটু খেও, ভিটামিন কয়টা দিন খাও, ওইটার জন্য তোমার শারীরিক ক্ষতি হওয়ার কথা না। ওইটা কি মনকে মন রক্ত তোমার শরীর থেকে যাচ্ছে তা তো না, তো তুমি ভয় পাচ্ছ কেন? তুমি একটু দেখো তোমার ডিম খাওয়া হচ্ছে কিনা, দুধ খাওয়া হচ্ছে কিনা, শরীরটা শক্ত আছে কিনা। মনে করো তোমার আজকে থেকে মাসিক শুরু হলো, তাহলে তুমি HPR-টা নাও। HPR DS লাগবে না, HPR একটা করে 2 বার, সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ খাও আপাতত, দেখো 2টা মাস। না কমলে তোমাকে ধাপে ধাপে তাহলে আমরা একটু কড়া ওষুধ দেবো, বা কড়া ওষুধ দেওয়ার আগে একবার হয়তো আলট্রাসোনোগ্রাম করে দেখে নিব যে অন্য কোনো সমস্যা কিনা। মাসিকের সময় ব্যথা হওয়াটাও কিন্তু একটা স্বাভাবিক জিনিস, কিন্তু ওইটা সাধারণত প্রথম দ্বিতীয় দিন হতে পারে। যদি এই ব্যথাটা বেশি দিন যায়, 3-4 দিন চলে গেল, বা 3 বা 4 দিনের অতিরিক্ত, অথবা সাথে বেশি বেশি রক্ত যাচ্ছে, তখন তুমি বেশি খেয়াল করো। আর তুমি যেটা বললা, এটা সবারই এই বয়সে মাসিক হলে আমরা তো মানসিকভাবে অনেক সময় নিতে পারি না, স্কুলে যেতে হবে, দৌড়াদৌড়ি, ঠিক মতো স্যানিটারি প্যাড নিয়ে হাঁটে যাওয়াটা একটু কষ্টকর লাগে, সেই জন্য দুর্বলতা লাগে। আমি এই জন্য ভয় পাচ্ছি যে ম্যাম, যখন আমার পরীক্ষা হইব তখন যদি সমস্যা থাকে আমি তোমার কোন পরীক্ষা? ম্যাট্রিক সামনে? হ্যাঁ, ক্যান্ডিডেট। শোনো, তুমি এটাকে যদি স্বাভাবিক ধরো, শরীর রক্ত থাকে, হয়তো তুমি সহ্য করে নিতে পারবা। আর যদি মনে হয় একদম পারবে না, তাহলে তুমি কিন্তু শুয়ে যে থাকি, কেউ যদি শব্দ করে তবু আমার পেটে সমস্যা লাগে।
তাইলে তুমি 2-3 মাস একটু আমাদের কাছে কারো ওখানে পরামর্শ নিয়ে 2-3 মাসটা বন্ধ রাখতে পারো, জাস্ট পরীক্ষার 1 মাস বা 2 মাস, এর বেশি না। অনেক সময় পিল খেলে কিন্তু কারো পরামর্শ ছাড়া খাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবে না, অনেক সময় পিল খেয়ে বন্ধ রাখতে পারো 1 মাস। আর ব্যথার ওষুধ তো মঞ্জুর সাহেব, ডক্টর মঞ্জুর তো লিখলেনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার প্রশ্ন করতে আসছেন নুরুন নাহার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার সমস্যা হয়েছে, মামার যখন ছেলে হয়েছে তখন আমি তো এই কোনো পদ্ধতি নেই নাই। ছেলে হওয়ার পরে আপনার পদ্ধতি নিছি, ইঞ্জেকশন নিছি। এখন আপনার 3 মাস না হওয়া শেষ হতে হতে আমার আপনার মিন্সটা হয়ে যায়। এখন ছেলে হওয়ার পরে ম্যাম আমার দেখা গেছে এখন আমার ডায়াবেটিক্সের সমস্যা দেখা দিছে। আপনার বয়স 32? জি। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 1 ছেলে। 3 জন। আপনি অন্যান্য যে হরমোন টরমোন পদ্ধতি থেকে চাইলে কিন্তু স্থায়ী পদ্ধতি যেটা ওটা নিয়ে নিতে পারেন। আগে 1 মাস পর পর হতো, এখন মনে করেন একটু কাছাকাছি হচ্ছে, 1 মাস হওয়ার আগেই হয়ে যাচ্ছে কি, এটা বলছিলেন না? হ্যাঁ, এটা হতে পারে যখন আপনার ধরেন 20 দিন আগে লাস্ট মুহূর্তে শেষ হবে। এটা হতে পারে যখন আমাদের বয়স বেশি হয়, 30-35 এর উপরে ওঠে, তখন আমার মাসিকটা ঘন ঘন হয়। ঘন ঘন বলতে আগে হতো 1 তারিখে, পরের 1 তারিখে, এখন হবে 1 তারিখে, আর এটা একটু আগে আসবে, হয়তো 27-28 তারিখে হলো, এরপরের বার দেবেন 20-21 তারিখে হলো। এটা আমাদের নরমাল নিয়ম, স্বাভাবিক নিয়ম। তাহলে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন? ইনশাআল্লাহ ডায়াবেটিস 4.5 আছে। 4.5 তো খুবই ভালো, খুবই ভালো। এখন ম্যাম স্থায়ী পদ্ধতি এটা নিব না? এটাই ভালো, হ্যাঁ, আপনার জন্য ভালো হবে। ওকে আপা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি। এরপরে নাসরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? আমার নাম নাসরিন, বয়স নাসরিনা। 40। আচ্ছা, বলেন নাসরিন আপা। আমার লাইগেশন করা হয়েছে, করেছি 2 বছর আগে। এখন লাইগেশন করার পর থেকে পিরিয়ডেশন ব্লাড অনেক বেশি যায় এবং ব্লাডের আগে স্রাব, সাদা স্রাব যায় এবং প্রস্রাবতে অনেক গন্ধ হয়। মাসিকের সময় যে রক্ত যায় দলা দলা যায়? না, দলা না। আচ্ছা, এমনি বেশি যাচ্ছে। শুনুন, বেশি মাসিকের রক্ত যাওয়া ভালো না, কারণ আপনার তো শরীরে অনেক রক্ত চলে যাচ্ছে, আয়রন চলে যাচ্ছে, আপনি রক্ত শূন্যতা হয়ে যাবে। এই জন্য ডক্টর মঞ্জুর ওনাকে ট্র্যাক্সিল দিতে পারেন মাসিকের সময়, একটা করে দিনে 4 বার, HPR-DS একটা করে 2 বার, আর সাথে গ্যাস্ট্রিকের ওষুধ। হ্যাঁ, ঠিক এই সময়টা মাসিকের প্রথম দিন থেকে 5 দিন অথবা 3 দিন, যে কয়দিন ওনার বেশি থাকে এই সময় খাবে উনি। আর যেহেতু সাদা স্রাবও যায়, আপনার কি বাচ্চা নরমাল হয়েছিল? বাচ্চা 3টে, আগে 2টা নরমাল হয়েছে, পরেরটা সিজার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই জন্য লাইগেশন করে ফেলছেন। তাহলে আপনি এইটা 5-6 মাস খেয়ে দেখেন এই ওষুধ যে ডক্টর মঞ্জুর ভাই লিখে দিবেন। আর যদি না হয় তখন আবার একটু আলট্রাসোনোগ্রাম 2-1টা টেস্ট করে তারপরে দেখায়, তারপরে খেয়েন ওষুধ যদি না কমে। আর যদি এইভাবে কমে যায় তাহলে তো ভালো। আর আমার ওজনটাও ম্যাম বেশি, অনেক লাইগেশন করার পর থেকে দিন দিনই বাড়তি। এটা কিন্তু লাইগেশনের জন্য না, এটা হলো আপনার হয়তো বসে থাকা বেশি হচ্ছে, বাচ্চারা বড় হয়ে গেছে, হ্যাঁ, বেশি থাকা বেশি হচ্ছে, সেই কারণে হতে পারে। ওই খাওয়াটা কমান, হাঁটাচলা করেন, সব কাজ নিজে করেন, দেখবেন এটা কমে যাবে। ঠিক আছে আপা, নাসরিন আপা, ধন্যবাদ। জি, ভালো থাকেন। মঞ্জুর আয়রন লিখে দেন। জিনাত, মঞ্জুর থাকায় তো খুব ভালো হয়েছে বলে বুঝতে আপা। আমরা সব অনুষ্ঠানে এরকম একজন মানে থানার মেডিকেল অফিসার যারা থাকেন ওনাদেরকে পাই আমরা। তাইলে তো ওই যে বললেই যে বুঝে ফেললেন। একদমই একদমই। এবং প্রোগ্রামটি আমরা যখন আমার ফিল্ডে আমাদের সহকর্মীরা যায়, তার আগে আমরা একটু রিসার্চ করি যে কোন জায়গায় যাব, মানে বাংলাদেশের বিভিন্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটু কানেক্ট করার চেষ্টা করি যে এই দিকটা একটু বেশি হয়ে গেল পূর্ব দিকে, এবার দক্ষিণাঞ্চলে যাব, এরকম করে করি। তবে আমাদের অভিজ্ঞতা অসাধারণ, ওনাদের সহযোগিতার রেসপন্স
আবার এক ধরনের আমাদের ধারণা আছে যে বোধহয় ইয়াং ডাক্তার সবাই ঢাকায় থাকতে চায়, ফিল্ডে থাকে না। ফিল্ডে মানে থাকে তো থাকে, নিজের পয়সায় হয়তো একটা মোটর সাইকেল কিনবে এবং রাত দিন তারা ওইটাকে তাদের একটা পিএইচডির মতন একটা ইয়ে করে আর কি, যে প্রত্যেকটা মানুষকে অ্যাটেন্ড করা, ফোন খোলা থাকে। আমার অভিজ্ঞতা তাই আর কি, মানে আমার অভিজ্ঞতা মানে অনুষ্ঠান করতে করতে ওনারা একটা বিরাট শক্তি আমাদের। আচ্ছা, তারপরে কে এবার প্রশ্ন করতে যাচ্ছেন শিউলি আক্তার। শিউলি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শিউলি। আপা, আমার বয়স 29 বছর। আমি 6 বছর যাবত ইমপ্ল্যান্ট ব্যবহার করতেছি, 5 বছর যাবত। প্রথম অবস্থাতে ইমপ্ল্যান্টে কোনো সমস্যা ছিল না। এখন ইমপ্ল্যান্ট গ্রহণ করার পর আপা আমার ওজন অনেক বেশি হয়ে গেছে। তারপরে আমার হাত পা আর রাত্রে শুয়ে থাকার পরে অনেক পিঠ ব্যথা করে এবং কি প্রচুর পরিমাণে মাথা ব্যথা। প্রতিদিন মাথা ব্যথার ওষুধ খেতে হয়, আর কিছুক্ষণ শুয়ে থাকলে উঠে তারপর আমি আর হাঁটতে পারি না। শিলাপা, এইটা যে মাথা ব্যথা তারপরে এগুলি কি এই আপনার ধারণা যে ইমপ্ল্যান্টের কারণে হচ্ছে? আমি তো আপা ঠিক জানি না তো এটার কারণে হচ্ছে কিনা, তো এটা জানতে চাচ্ছি। আচ্ছা আপা। আর সমস্যা আছে আমার ইমপ্ল্যান্ট নেওয়ার পর থেকে, মনে করেন যে 6 মাস 7 মাস একাধারে কোনো মাসিক হচ্ছে না। তো দেখা গেছে যে আবার 1 মাসে হঠাৎ করে মাসিক হবে, 4-5 দিন আগ থেকে তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা এবং কি এখানে শক্ত হয়ে থাকে। তো মাসিক হচ্ছে যখন একদিন 1 ফোঁটা হলো, তারপরে আর সারাদিন নাই, পরের দিন আবার 1 ফোঁটা, এরকম করে দেখা গেছে যে 15-20 দিন যে একবার করে একটু হচ্ছে, আবার 4-5 মাস আবার হচ্ছে না। ইমপ্ল্যান্ট দিলে কিন্তু আপনার মাসিকটা বন্ধই থাকবে। তো এর মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা হলে সঙ্গে অনেক সময় আমরা প্রথম দিকে সাথে পিল দিই যাতে মাসিকটা বন্ধই থাকুক। এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মাঝে মাঝে হয়, অনেক সময় নামাজ চামাজ পড়তে অসুবিধা হয়, তো তখন আমরা পিল দেই সাথে। হ্যাঁ, আর ইমপ্ল্যান্টে খেতে পারি না, পিলটা খেলেই বমি হয়। আচ্ছা, তাইলে একটু দেখাতে হবে যে জ্বরের মুখে কোনো সমস্যা কিনা। তাইলে আপনি ধরে নিন যে ইমপ্ল্যান্টের বলেন। আপা, আমার আরেকটা বিষয়, আমার যখন ফার্স্ট বেবি, তখন আর কি বেবির বয়স যখন 6 মাস আমি কনসিভ করছি, তখন আমার জরায়ুর একটু সমস্যা হয়েছিল। জরায়ুটা একটু নিচে নেমে আসছে। গাইনি যখন দেখানো হয়েছে, গাইনি অধ্যাপক তখন বলছে আপনার জরায়ুটা একটু নিচে নেমে আসছে। আচ্ছা আচ্ছা। তো এর কারণে নরমাল ডেলিভারি না আপা, আমার 2টাই সিজার। তো এর জন্য আমি 2টাই সিজার করছি। তো জরায়ুটা নিচে আসার কারণে এখন মাঝে মধ্যে আমার জরায়ুতে ইনফেকশন হয়। তো গাইনোমিক্স যে আর কি মাসিকের রাস্তায় ব্যবহারের যে ওষুধ, এইটা আর কি কিছুদিন পর ইউজ করি। একটু দেখায় ফেলেন, মানে যে গাইনি আপাকে দেখিয়েছেন আবার দেখায় ফেলেন জরায়ুর মুখটা। আর জরায়ু বাচ্চা হওয়ার আগেই নিচে নেমেছিল? হ্যাঁ, বাচ্চাটা হওয়ার আগে, যখন আমি কনসিভ করছি, কনসিভের 6 মাস। জন্মগত কারণ আছে জরায়ু নিচে নামার, এটা একটা হতে পারে। হ্যাঁ, আর বাচ্চা নর্মাল হলে নেমে যাওয়ার কথা, সিজার হলে সাধারণত নামার সম্ভাবনাটা একটু কম থাকে। এছাড়া আপনার জরায়ু যদি নিচের দিকে নেমে গেছে, তাহলে আপনি নিচে বসে কোনো কাজ করতে পারবেন না। তরকারি কোটা, কাপড় ধোয়া সব করবেন, একটু কষ্ট করে একটা কাঠের চেয়ার টেবিল বানায় নেবেন, টেবিলের উপরে রেখে সব কাজ করবেন চেয়ারে বসে। হ্যাঁ, আমরা যে ভঙ্গিতে মশলা বাটি বা তরকারি কুটি, এই ভঙ্গিটা করে কোনো কিছু করবেন না, তাহলে প্রেসার হয়ে অ্যাভয়েড করে চলতেছি এখন। হ্যাঁ হ্যাঁ। আর নাম্বার 1 হলো আপনি ওজনটা কমায়েন। ইমপ্ল্যান্টের জন্য ওজন বাড়তে পারে, এই জন্য ওর মধ্যে যেটা থাকে হরমোন, সেটা আপনার খিদা বাড়ায়। তো খিদা একটু বাড়ালে আপনি নিজে কন্ট্রোল করতে হবে এটা। হ্যাঁ, রুচি বাড়ায়, খিদা বাড়ায়, রুচি বাড়ায়। রুচিটাকে আপনি কন্ট্রোল করবেন, যে আপনি যা খেতেন পরিমাণ কমায় দেন। আর যেহেতু মাথা ব্যথা করে সবসময়, একটু আপনার ব্লাড প্রেশারটা দেখে দেবে ডায়াবেটিস কিনা, এবং বেশি শরীরে ব্লাড প্রেশারও নাই। অসারতা থাকলে একটু থাইরয়েডের হরমোনও আমরা একটু টেস্ট করি। থাইরয়েডের কারণেও শরীরটা একদম নিস্তেজ লাগে, এটাও দেখাতে পারেন। আর এই যে খারাপ লাগাটা অনেক সময় সাময়িক হয়, হয়তো 10-15 দিন খুব স্ট্রেসে, খুব মানসিক অশান্তি আছি, তারপরেই দেখবেন আপনার ওরকম লাগছে। পরেই হয়তো নানা কাজে ব্যস্ত হয়ে গেলেন বাচ্চা টাচ্চাদের নিয়ে, বা ঘরে কোনো অনুষ্ঠান হবে, তখন দেখবেন আপনি হয়তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক সময় মনের থেকেও আসে, বা স্বামীরা অনেক সময় বিদেশ থাকে, ওনাদের কথা চিন্তা করতে করতেও মন খারাপ, মানে বিষাদটা আসে।
এটাগুলো খেয়াল রেখেন একটু। তো নিজে ভালো থাকেন, বই টই পড়েন। আপনি কিছু করেন নাকি বাসায় থাকেন? হ্যাঁ, আমি পড়াশোনা করি, তো করোনার জন্য এখনো বন্ধ। আমি মাস্টার্স ফাইনাল ইয়ার। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কোন সাবজেক্ট? অসাধারণ। সমাজকর্ম। বাহ, দেখেন আপনি কত ভালো সমাজকর্মী হবেন। এইটা যেহেতু সমাজকর্ম করেন, আপনি এখন থেকেই ওই কাজটা শুরু করেন। হাঁটাহাঁটি করেন, 3-4 বন্ধু নিয়ে সকাল বিকাল হাঁটবেন। গল্প করে না, হনহন করে করে হাঁটবেন। একটা কাপড়ের জুতা করে হনহন করে হাঁটবেন। কম্পিটিশন দেন যে কে কত চক্কর ঘুরতে পারেন। তো ম্যাম, আমার আরেকটা যে আমার জরায়ুর প্রবলেমের জন্য কি আমার ভাইরাল টেস্টের প্রয়োজন আছে? যে অবশ্যই অবশ্যই, সাদা স্রাব একটু গেলেই, একটু সমস্যা হলেই ভাইরাল টেস্টের, যেহেতু এত সুন্দর একটা সুযোগ আছে, অবশ্যই করে ফেলেন। আর ভাইরাল টেস্টে তো কোনো মানে এমন না যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কষ্টকর কিছু একটা বিষয়, একদমই যে কোনো মহিলাই করে নিতে পারে। এটাতে এমন কোনো খরচ নাই, সরকার ফ্রি করাচ্ছে, আর তারপরে কষ্ট নাই, ব্যথা নাই, কিচ্ছু না। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকলেন আগে থেকেই যে আপনার জরায়ুর মুখের কোনো সমস্যা নাই, কোনো ক্যান্সার নাই, কিছু নাই, এটা নিশ্চিন্ত থাকলেন। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা আমাদের আরেকজন প্রশ্ন করতে চাচ্ছেন, সে হলো আলিয়া আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলিয়া, কেমন আছেন? ভালো। হ্যাঁ, বয়স কত রে তোমার? আমার বয়স 20 বছর। আরে বাবা, বয়স যে বলতে পারছি এটাই সবচেয়ে আমার খুশি লাগছে। আল্লাহ। আলিয়া, কি অবস্থা, কি সমস্যা? মানে আমি ইমপ্ল্যান্ট ব্যবহার করি 1 বছর ধরে, কিন্তু ওই জায়গাটা আমার চুলকাইতো, এখন চুলকায় না। এখন মানে আমি আগে আমার স্বাস্থ্য ভালো ছিল, এখন আমার স্বাস্থ্য হালকা হয়ে গেছে, আর আমার সারা শরীর খায় চুলকায়। কয়টা বাচ্চা রে? একটা বাচ্চা। কত বড়? 2 বছর। ও, তো বাচ্চাকে বুকের দুধ দিচ্ছ? এখন বুকের দুধ দেই না, আগে দিতাম। আপা, আমার না কেন জানি মনে হয় আলিয়া যদিও বললো 20 বছর, আরো বেশি মনে হয়। না, আমার কম মনে হয়। কোন ক্লাসে থাকতে বিয়ে হয়েছে? এটি তো 13-14 বছর। হ্যাঁ। শুনো, তুমি বাচ্চাকে নিশ্চয়ই বুকের দুধ খাওয়াইছো, তখন নিশ্চয় রক্ত হওয়ার ওষুধ বা ক্যালসিয়াম খাও নাই? তখন ডিম খাইতা, 2টা করে করে ডিম খাওয়া লাগতো, একটু বেশি বেশি খাওয়া লাগতো। এই জন্য তোমার স্বাস্থ্য একদম ভেঙে গেছে, বোঝাই যাচ্ছে। জিনাত, মঞ্জুর, একটু অ্যাডভাইস দিও ল্যাকটেশনাল পিরিয়ডে যেন বেশি খায়, বুঝছো? বাচ্চাকে যখন দুধ খাওয়ায় তখন মানে পেটে বাচ্চা থাকে, যত্ন খাইছো, দুধ খাওয়া, বাচ্চাকে যখন দুধ খাওয়া তখন কিন্তু অনেক বেশি ডাবল খেতে হয়। খাওয়া দাওয়া করো বেশি করে। আর তুমি নিছো ইমপ্লান্ট না বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা থাক আপাতত, ওইটা থাক। তোমার ব্লিডিং বন্ধ হবে, রক্ত যাওয়া কমবে, তোমার শরীর রক্ত জমবে, কিন্তু তুমি আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন খাও। আয়রন ক্যালসিয়াম ওই সময় খাইছি 6 মাস, পরে আর খাই না, কিন্তু আমার শরীর চুলকায়। শরীর চুলকানিটা একটু দেখতে হবে যে স্থানীয় কিছু কিনা। মানে সারা শরীর চুলকায় নাকি আলিয়া? হ্যাঁ হ্যাঁ, সারা শরীর চুলকায়, গামাচার মতন গুড়ি গুড়ি। আঙুলের চিপায় চিপায়, যেটাকে শুকনা খাদলি বলে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে একটু যে মঞ্জুর স্যার আছেন, একটু স্ক্যাবিজের ট্রিটমেন্ট দিতে পারেন মঞ্জুর। জি ম্যাডাম, হ্যাঁ স্ক্যাবিজের ট্রিটমেন্ট দেব। আর অ্যানথেলমেন্টিক দিও, ক্রিমির ওষুধ দিও। জি জি ম্যাডাম। আর সারা শরীর চুলকে একটু দেখো, চোখ টোক হলুদ কিনা একটু দেখো। আচ্ছা আচ্ছা। আর ক্রিমির ওষুধ দাও, ক্রিমির কারণেও শরীরে চুলকায় অনেক। ঠিক আছে, আয়রন ক্যালসিয়াম দিও। আপা, এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটা এখানে আয়োজন করার জন্য যিনি সহযোগিতা করেছেন, এই যার বাড়ির উঠোনে আমরা বসেছি, উনি হলো সাইদ চৌধুরী, কলাম লেখক এবং পরিবেশ কর্মী, যার লাইব্রেরি, জি, যার লাইব্রেরির সামনে আমরা বসে আছি। আমরা ওনাকে একটু সালাম জানাতে চাই। একটু জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইদ ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আপা, আমরা ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো আছেন বলেই আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। আপনার কণ্ঠ একটু পরিবর্তন হলেও আমরা খুব চিনতে পেরেছি আপনাকে, অসুবিধা হয় না। আমাদের এই পাঠাগার ভিত্তিক আন্দোলনের সাথে আমরা যারা জড়িত রয়েছি, আমরা চাচ্ছি যে সমাজকে পরিবর্তনের জন্য বিভিন্নভাবে আপনাদের সাথে সম্পৃক্ত হতে, এবং সেই সম্পৃক্ত হওয়ার জন্যই কিন্তু মূলত এই প্রোগ্রাম, জাতীয় যত প্রোগ্রাম আছে আমরা এখানে করে থাকি। তো সেটারই একটি অংশ বিশেষ ছিল আজকে, এবং সবাই এখানে এসেছে, সবাই সচেতনভাবে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ভালো, এবং আপনাদের প্রয়াসকেও আমরা কৃতজ্ঞতা জানাই, যাতে করে আমরা আরো ভালোভাবে এগোতে পারি। সাইদ ভাই, তোমাকে
সবাইকে সালাম। সাইদ না নাম, হ্যাঁ অনেক সালাম দিচ্ছি। সত্যি মানে অসাধারণ, তোমাদের মতো লোক দেখলে মনে হয় আমি তোমার বয়সী হলাম না কেন। শোনো, তোমার লাইব্রেরিতে আমি আমার নানার বই দিতে পারি, সৈয়দ মুজতবা আলী, ওনার সব বই কেমন করে পাঠাবো? মুন্নিকে পৌঁছায় দিব, মুন্নি পৌঁছায় দিবে। আমি দায়িত্বটা আনন্দের সাথে নিতে চাই। আর সাইদ ভাইয়ের সাথে তাহলে আমার সরাসরি দেখা হবে, আমি পাঠাবো না, আমি নিয়ে যাব। আচ্ছা, ওকে ওকে, সঙ্গে তো আমারটাও পেয়ে যাবো। তাহলে আমাকে দুই সেট আনতে হবে ইনশাআল্লাহ। আমার মেয়ে আছে, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, ডাক্তার ম্যামের কাছে একটা প্রশ্ন ছিল, করবে অনুষ্ঠানের বাইরে, আপনি একটু কথা বলে নেন, আমি দিচ্ছি ওকে। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি রে? নিতু চৌধুরী। ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আমার ব্যক্তিগত স্বাস্থ্যের কোনো প্রশ্ন নেই, আমার আসলে একটা আবেদন ছিল। আর সেটা হচ্ছে, আমরা কিন্তু এই ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে সবার সাথে শেয়ার করতে পারি না বা সবার সাথে কথা বলতে পারি না। স্কুল কলেজে অনেক শিশু আছে, শিশু কিশোরী আছে, তারা কিন্তু এই বিষয়টা সবার সাথে তুলে ধরতে পারে না। তো আমার মনে হয় যে প্রতিটা স্কুলে এমন একজন কাউন্সিলর থাকা দরকার, যার সাথে আমরা ফ্রিলি সব কথা বলতে পারবো। আমার হয়ে বা আমাদের হয়ে আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আচ্ছা, একটা দারুণ কথা বলছো কিন্তু আপা, নিতুর উদ্দেশ্যে বলছি, আমাদের কিন্তু কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা প্রোগ্রামটা আমাদের শ্রীপুর উপজেলায় চালু রয়েছে এবং আমাদের একটা সেন্টার আছে তেলিহাটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এবং সেখানে একটি অ্যাডোলেসেন্ট কর্নার আছে, যেখানে ও যেটা চাচ্ছে একটা কাউন্সিলর যে প্রাইভেটলি তার সব কথা শুনবে। একজন কাউন্সিলর শুধুমাত্র একজন পেশেন্টকেই দেখবে, এবং যে মনের কথা বললো, ওখানে একটা সুন্দর রেজিস্টারও আছে, মনের কথা নামের সাথেও মিলে যায়, সেখানে তার কেমন অনুভূতি, তার কোনো ব্যক্তিগত সমস্যাও লিখে আসতে। হয়তো নিতুর বিষয়টা জানা নেই, তবে নিতুকে আমি বলছি, এটা এই ইউনিয়ন না, তেলিহাটি ইউনিয়নে সেখানে আছে, তুমি চাইলে সেখানে ভিজিট করতে পারো। আমি নিতুর কথার একটু যদি রেসপন্স করি, যে নিতুর যে প্রস্তাবটা সেটা কিন্তু দারুণ, খুবই ভালো একটা প্রস্তাব। আর তার সঙ্গে সঙ্গে নিতুর প্রস্তাবের আগেই আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের এরকম দারুণ দারুণ প্রজেক্ট আছে, কিন্তু সেগুলো হলো যে কিশোরী ক্লাব, তারপরে এরকম কর্নার ইত্যাদি। এখন ডিজিটালে তো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? যেমন 16767, এটা সুখী পরিবার কল সেন্টার। এখানে ফোন করে সবারই, মানে শুধু বাচ্চাদের না, এটা বয়স্ক, মধ্যবয়স্ক, পরিবার নিয়ে যাদের নানান প্রশ্ন, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, তারা এখানে কল সেন্টারে ফোন করে করতে পারে। কিন্তু আমি সত্যি ফ্র্যাঙ্কলি বলি, সবই ভালো ভালো বলছি, কল সেন্টারের অভিজ্ঞতা আমাদের মোটেও ভালো না। যদি এই মানে ব্যাংকের কল সেন্টারের কথা বলি, একটি বিরক্তির নাম ব্যাংকের কল সেন্টার, একটি বিরক্তির নাম গ্রামীণ ফোন সেবার কল সেন্টার, বিরক্তির নাম আমরা যেসব সার্ভিসগুলা, যেমন বিকাশ বা অন্যান্য যেই মানি ট্রান্সফার, রকেট ইত্যাদি, সেখানকার কল সেন্টার মানে একটা বিরক্তির নাম। আমরা একটা অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভেট করতে হবে, খুবই রোবোটিক, মেটালিক, 2 ঘন্টা ধরে বসেও একজন মানে যে সার্ভিস দিবেন, একজন রোবটের সঙ্গে তো আমরা কথা বলতে চাই না, কিন্তু যেই মানুষটা ওই প্রান্তিক কল সেন্টারে কথা বলেন, তার ওই মানে প্রবলেম শুট করার মতন কোনো অভিজ্ঞতা নেই। ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন, তারপরে আপনি এতখানি যে সময় নষ্ট হলো সেটারও কিন্তু অ্যাডজাস্ট করেন। এই জায়গায় বোধহয় একটু প্রফেশনালিজম দরকার, আমরা আমাদের রিঅ্যাকশনটা দিই না। আমাদের এই নিতুর অভিজ্ঞতা থেকে আমি কল সেন্টারের পক্ষে না, সত্যি সত্যি একজন সত্যি মানুষ থাকা দরকার। কিন্তু মুন্নি, আমি মনে করি যে আমাদের তো চালু হলো কল সেন্টার, হ্যাঁ, যে রবি এটা বলে, গ্রামীণ ফোন বলে, আমাদের ছিল না। আমরা কিন্তু অ্যাপ্রিশিয়েট করছি যে খুব ভালো দিচ্ছে, কিন্তু তারপরে কি হলো, এখন এই স্টেজে এসে আমরা এর মধ্যে একটু আন্তরিকতাটা আনবো। অনেকগুলো ব্যাংক, আবার কি যেন রবি, গ্রামীণ, রকেট, তারপরে আপনার এই যে বিকাশ, খুবই বাজে, বিদ্যুৎ বিভাগ, এইটার ব্যাপারে আমার মনে হয় যারা আছেন তারা নিশ্চয়ই নজর দিবেন। আর আমরা নিতুর পরামর্শটা মানে ধন্যবাদ আপনাদেরকে, সবাই অবশ্যই একদিন পাঠাগারে আসবেন। নিতু, আমি কিন্তু মারিয়াম আপা নিয়ে কিন্তু আরেকটু কথা বলি। হ্যাঁ, ওনার দাদু উনি সৈয়দ মুজতবা আলী, তার বই কিন্তু আমরা পড়েছি, বাবা তো পড়েছেন, নিশ্চয়ই তুমিও পড়েছ। খুবই মজার, সারাক্ষণ
মানে বই পড়ার মধ্যে যে আনন্দ, তুমি বইটা একটা যে কোনো একটা বই তুমি ধরো দেশে বিদেশে যেটা নিয়ে, যেটা আমাদের মানে সবারই বোধহয় পড়তে হয়, পাঠ্য, মানে প্রতিটা লাইনে লাইনে হাসতে হয়। তো এইটা বিনোদন, আমরা বলি বিনোদন এবং জ্ঞান, এবং এরকম একজন জ্ঞানী মানুষ সেই পরিবারের তিনি সদস্য। আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর মারিয়াম ফারুকীর সাথে। আপনার তোমাদের সবাইকে ধন্যবাদ ভাই, তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। মাঝে মাঝে খুব ফিল করি যে মনে হয় অনেক দূরে চলে যাচ্ছি দেশ থেকে। আমরা কিন্তু নিয়ে যাব, আমরা স্পটে নিয়ে যাব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ঋতু। জিনাত এতক্ষণ ধরে ধৈর্য ধরে সবাইকে এরকম অর্গানাইজ করে আমাদের সামনে এত ভালো ভালো প্রশ্ন, আর শুধুমাত্র একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে আমি জিনাতকে মানে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না, ধন্যবাদের ঊর্ধ্বে। নিশ্চয়ই আমরা একসঙ্গে আমাদের আরো অনেক অনেক কাজ হবে এবং দেশের জন্য এইভাবেই নিবেদিত হয়ে কাজ করবেন আশা রাখি। জি আপা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুর, থ্যাংক ইউ সবাইকে। অনেক ধন্যবাদ আপা। আবারও পাবো। আমি তো দর্শকের কাছে মানে প্রতিশ্রুতি দিয়ে ফেললাম, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। অন্তত প্রতি মাসে একটা এপিসোডে আমি ডক্টর মারিয়াম ফারুকীর সাথীকে পেতে চাই আপনাদের জন্যই। আর যারা আছেন নিশ্চয়ই তো থাকছেন এটিএন নিউজের সঙ্গে, এই কানেক্টিং বাংলাদেশে। আবারও দেখা হবে।